আপনারা পারবেন না পরীক্ষার সময় কি, যদিও আমি জানি আপনারা করবেন কিনা মানে সেটা আপনাদের উপরে, কিন্তু যারা করতে চায় তাদেরকে আমাকে সময়টা দিতে হবে। সেই কারণে আমি আজকে আমার নিজের সমস্যা করে হলেও ক্লাসটা এইভাবে নিচ্ছি। তো আপনাদের ম্যাথটা করানোর জন্য আমাকে এই এতক্ষণ ধরে পিছনে বসে বসে অনেক ঝামেলা করা লাগছে, ঠিক আছে? তো আমি ক্লাসে ফুল অ্যাটেনশন চাই, যারা আছেন তাদের সবার। খুব কম স্টুডেন্টস আছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি অ্যাটেন্ডেন্স আজকে করেই দিব, মানে যারা আছে তাদেরকে শুধুমাত্র দিব, এবং যারা আছেন তাদের থেকে আমি রেসপন্স এক্সপেক্ট করব, ঠিক আছে? বুঝতে পারছেন? ক্লিয়ার? মিস আপনার ব্যাকগ্রাউন্ড থেকে কিরকম একটা নয়েজ আসতেছে, একটু ক্লিয়ার করবেন কি ধরনের নয়েজ, মানে এটা কি হেডফোনের? হ্যাঁ এখন হচ্ছে না ম্যাম। হ্যালো, ক্লিয়ার? হ্যাঁ ম্যাম এখন ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, যে গতদিন রেকর্ড করেছিলেন আজকে কাইন্ডলি রেকর্ডিংটা চালু করবেন। আমরা একটু যাই পড়াশোনার দিকে। গত ক্লাসে আমরা হচ্ছে দুইটা অ্যালগরিদম শিখেছিলাম, ঠিক আছে? শিডিউলিং, এই যে এই একটা কারণে মানে যে লোডশেডিং এর সমস্যা আপনারা ফেস করতেছেন এটা আমরাও ফেস করতেছি, আর আমার এখানের পিসিতে অনলাইন আইপিএসও নাই।
হ্যালো, জি ম্যাম। আচ্ছা আমি আজকে যেগুলো পড়াবো সেটা স্লাইড, আর সেটা যেই ওয়েবসাইট থেকে মানে যেখানে আমি হোয়াইট বোর্ড যেটা সেটা আপনাদেরকে ইয়াতে টেলিগ্রামে শেয়ার করে দিচ্ছি। যদি পিসি থেকে বাই এনি চান্স আমি কানেকশন লেস হয়ে যাই, তাও আমরা যাতে পড়াটা ওখান থেকে কন্টিনিউ করতে পারি। এটা হচ্ছে হোয়াইট বোর্ডটা দিলাম, ক্যানভাতে হোয়াইট বোর্ডটা দিয়েছি। স্লাইডটা আগেই থাকার কথা, তবু স্লাইডটাও আরেকবার দিয়েছি। আর একটা প্র্যাকটিসের জন্য একটা মডিউল আগেই শেয়ার করেছি। ওকে, সো বেসিক্যালি আমাদের পড়ার জায়গা আজকে এই তিনটাই। আমরা গতদিন এই যে এসজেএফ করছিলাম আর এফসিএফএস করছিলাম, এই দুইটা শিডিউলিং অ্যালগরিদম মোটামুটি দেখেছিলাম, তাই না? আর লাস্টলি এই যে প্রিএমটিভ এর জন্য এসজেএফ এর যে প্রিএমটিভটা সেটা কি দেখা হয়েছিল? শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট, এটা কি দেখা হয়েছিল? না ম্যাম। আপনারা যদি এইভাবে রেসপন্স করেন তাহলে আমার জন্য কিন্তু ক্লাস নেওয়া খুব কঠিন হবে। আচ্ছা, এসজেএফ এর কনসেপ্টটা কি মনে আছে? একটু বলেন, কেউ একজন আমাকে বলেন এসজেএফ এর কনসেপ্টটা কি ছিল? মানে ম্যাম টাইম যেটাতে সবচেয়ে কম লাগবে সেটাকে আগে দেওয়া, মানে টোটাল টাইমটাকে কমানোর জন্য। টোটাল টাইম থেকে কমানোর জন্য মানে সিপিইউ বার্স্ট টাইম যার সবচেয়ে কম তাকে সবার আগে এক্সিকিউশনে পাঠানো, তাই না? এটা ছিল আমাদের এসজেএফ। আর হ্যাঁ। আমরা যখন প্রিম্পট করছি, মানে আমরা যখন একটা টাস্ক শেষ হওয়ার আগেই তাকে এই এক্সিকিউশনের এই যে গ্যাং চার্ট থেকে বের করে নিয়ে এসে আবার সেকেন্ড টাইম কোনো চিন্তা করছি, তখন কি হয়? তখন ও যতটুকু সময় চলছে, সাপোজ এইখানে এক্সাম্পলটা একটু দেখেন, বার্স্ট টাইম P1 এর ছিল 8, কিন্তু অ্যারাইভেল টাইম 0 অ্যারাইভেল টাইমে P1 ছাড়া আর কেউ আসেই নাই, P2 P3 P4 কেউ কিন্তু 0 টাইমে আসে নাই। তখন কি আমি সিপিইউ কে বসায় রাখবো না, আমি সিপিইউ কে তখনও চালু রাখার জন্য P1 কেই এক্সিকিউট করা শুরু করলাম। এক্সিকিউট করা শুরু করার পরে 1 সেকেন্ডে গিয়ে দেখি যে আমার P2 চলে আসছে এবং P2 এর বার্স্ট টাইম P1 এর থেকে অনেক কম। তখন আমি কি করলাম? P1 কে বের করে দিলাম। এখন বের করে দেওয়ার জন্য কি হচ্ছে? বের করে দেওয়ার জন্য আমার P1 এর বার্স্ট টাইম যেটা আগে যেটা ছিল সেখান থেকে 1 কমে যাচ্ছে না? এখানে কোনো মার্কার নাই ড্র করার। হোমে থাকার কথা না, ডিজাইনে তো থাকার কথা, কিন্তু আসতেছে না তো। ম্যাম ওইখানে একটা দেখলাম। কি যে মুশকিল এখানে এইভাবে করে ক্লাস নেওয়া। কোনো পেন্সিল টাইপের কিছু খুঁজেই পাচ্ছি না এখন আমি। আচ্ছা, যেভাবে বলতেছে ওইভাবে একটু ফলো করে বুঝেন তাহলে। তো এই বার্স্ট টাইমটা কিন্তু চেঞ্জ হয়ে তখন 7 হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ আবার P1 অলরেডি ওয়ান টাইম অফ ইউনিট চলছে, সো এখন ওর আপডেটেড টাইম অফ ইউনিট হচ্ছে 7। ওকে, তো এরপরে আমি হচ্ছে P2 কে এখানে
দিলাম আর কি, P2 কে চালাইতে দিলাম। P2 এর টাইমটা সবচেয়ে ছোট, P2 কে আমি 4 সেকেন্ডই চালিয়ে ফেললাম। চালানোর পরে ওই 5th সেকেন্ডে এসে আমি দেখছি যে 5th সেকেন্ডের মধ্যে আমার P3 এবং P4 দুইটাই আমার এই যে প্রসেসের মধ্যে ঢুকে গেছে। তো ইন দা মিন টাইম আমার P2 এর কাজ শেষ, মানে P2 এর বার্স্ট টাইম 0 হয়ে গেছে, মানে P2 কে আমি নিয়ে আর কাজ করব না। P2 ডান, P2 আমার, আমি মার্ক করে দিলাম P2 কে হচ্ছে ডান বলে, ঠিক আছে? ওকে, এরপরে আমার কাছে আছে হচ্ছে সবচেয়ে ছোট কে, এখানে 7, 9 আর 5। সবচেয়ে ছোট কে? P4 টা হচ্ছে সবচেয়ে ছোট। তো P4 কে আমি এক্সিকিউট করা শুরু করলাম এবং P4 কে আমি পুরাটা এক্সিকিউট করলাম। পুরাটাই এক্সিকিউট করে এখানে আমি 10 পর্যন্ত এক্সিকিউট করলাম এবং 10 এর মধ্যে দেখেন বাকিগুলা চলে আসছে। বাকিগুলো তো অলরেডি আগেই চলে আসছিল। তো P4 এর এক্সট্রা টাইম হয়ে গেল 0। এখন আমার কাছে আছে হচ্ছে P3 আর P1, একটার বার্স্ট টাইম 7 আর একটা বার্স্ট টাইম হচ্ছে 9। সো কোনটা ছোট? P1 টা ছোট, সেই কারণে আমি P1 টাকে এক্সিকিউশন শুরু করব এবং P1 এর শেষ হইলে তারপর আমি P3 কে শুরু করব, ঠিক আছে? সো আমরা FJF যেটা পড়ছিলাম এটা সেটার মতোই। এখানে পার্থক্যটা হচ্ছে যে এখানে যদি টাইম কোয়ান্টাম দেয়া থাকতো, মানে এখানে পার্থক্যটা হচ্ছে যে আমি সিপিইউ কে বসায় রাখি নাই। সিপিইউ কে যতটুকু সময় চালানো যায় চালাইছি শুরু থেকে, এবং তারপরে অন্য একটা ছোট জব চলে আসলে আমি ওকে বের করে দিয়ে ছোট জবটাকে আর কি ঢুকিয়েছি, বড় জবটাকে বের করে দিয়ে ছোট জবটাকে ঢুকিয়েছি। মোটামুটি ওভারঅল কনসেপ্ট হচ্ছে এইটা SRTF এর, ঠিক আছে? আমি আপনাদেরকে একটা প্র্যাকটিস শিট যেটা দিয়েছি, ওই প্র্যাকটিস শিটে এগুলো থাকার কথা। প্র্যাকটিস শিট একটু ওপেন করি। এখানে অনেকগুলা এই ডকটা খুব ভালো। ডকটা একটা ইউনিভার্সিটির জন্য প্রিপেয়ার করা ডক। এখানে দেখেন শিডিউলিং ক্রাইটেরিয়া দেওয়া আছে, একটা সুন্দর কম্প্যারিজন দেওয়া আছে। এরপরে যে টাইমগুলো গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম সেই টাইমগুলো সব ডিটেইলস এখানে আছে। ইভেন আপনি অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজ গুলো এখানে খুব ক্লিয়ারলি পাচ্ছেন, যেটা আমাদের জানাটা, মানে শিডিউলিং রিলেটেড এই টার্মগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এই নোটটার ভিতরে সবকিছুই আছে, ঠিক আছে? এখানে ইভেন প্র্যাকটিসে এনাফ প্রবলেমসও দেওয়া আছে এবং প্রবলেমের সলিউশনও দেওয়া আছে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব এই প্রবলেমগুলা, মানে আমার কুইজের আগে তো প্র্যাকটিস করবেনই, ফাইনালের আগেও এর বাইরে যদি পান প্রবলেম সেগুলো একটু প্র্যাকটিস করবেন। তো এখানে SRTF এর কিছু প্রবলেম আছে, প্রবলেমগুলো আপনারা একটু দেখে নেবেন, কারণ SRTF আজকে আমাদের পড়ানোর টার্গেট না, আমাদের পড়ানোর টার্গেট হচ্ছে পরেরটা। আমরা আজকে প্রায়োরিটি শিডিউলিং আর রাউন্ড রবিন এই দুইটা শিখবো। আমি এক্সপেক্ট করছি আপনারা সবাই খাতা কলম নিয়ে বসেছেন, আদারওয়াইজ আজকে পড়া কিচ্ছু বুঝতে পারবেন না। ওকে, সো আমরা এর পরেরটাতে যাই, প্রায়োরিটি শিডিউলিং, ঠিক আছে? প্রায়োরিটি শিডিউলিং হচ্ছে আমাদের SJF এ আমাদের যেটা হচ্ছিল যে সবসময় ছোট জবগুলো আগে পারফর্ম হচ্ছিল, তো বড় একটা জবের যদি প্রায়োরিটি বেশিও হয় তখন তো আমরা ওকে আগে রান করতে দিতে পারছিলাম না। হ্যাঁ, এই কারণে আমাদের একটা নতুন কনসেপ্ট আসছে যে আমাদের সিপিইউ এর বা আমাদের ইউজারের প্রায়োরিটি বেসিসে আমরা শিডিউলিং করব। সো প্রায়োরিটি কিরকম হবে? একটা আমরা যে নর্মালি থাকে প্রসেস আইডি থাকে, মানে নর্মাল কেসে এখানে প্রসেস আইডি থাকে, অ্যারাইভাল টাইম থেকে বার্স্ট টাইম থাকে। প্রায়োরিটি শিডিউলিং একটা নতুন একটা ইন্টিজার অ্যাড হবে, প্রায়োরিটি নাম্বার, যেটা হচ্ছে প্রত্যেকটা প্রসেসের সাথে থাকবে। সো এখানে যেটা বলছে যে স্মলেস্ট ইন্টিজার ইজ ইকুয়াল টু হাইয়েস্ট প্রায়োরিটি। ছোট ইন্টিজার মানে 1, 2 এগুলা হাইয়েস্ট প্রায়োরিটি, মানে আগে ঢুকবে গ্যাং চার্টে এবং বড় গুলাকে পরে ঢুকবে। বাট এটা কোয়েশ্চেনে কিন্তু প্রিএমটিভ এবং নন প্রিএমটিভ দুই রকমই হতে পারে। এটা একবারে একটা টাস্ক কমপ্লিট হবে এরকমও হতে পারে, আবার অল্প অল্প করে অল্প অল্প টাইম কোয়ান্টাম এটা মানে রান হবে এবং বের হয়ে যাবে এরকমও হতে পারে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে যে দুইটা প্রবলেম হয় দেখেন, স্টারভেশন যেটা হয় যে লো প্রায়োরিটি টাস্ক গুলা, যেগুলো কম প্রায়োরিটি টাস্ক, সেগুলো মানে কখনো এক্সিকিউট হবে না। যদি নতুন নতুন হাই প্রায়োরিটি টাস্ক বারবার আসতে থাকে রেডি কিউতে, তাহলে এই প্রবলেমটা অ্যারাইজ হয় যে লো প্রায়োরিটি টাস্ক গুলা কখনোই এক্সিকিউট হবে না, ঠিক আছে? এই যে কথাগুলো এখানে লেখা, এই ধরনের ইয়াগুলা এখানেও আছে, যেটা রাউন্ড রবিনের পরে এখানে প্রায়োরিটি শিডিউলিং দেখেন, অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস এর ভিতরে এখানে এগুলো আছে, যে লেসার প্রায়োরিটি মে স্টার ফর সিপিইউ, ঠিক আছে? এখানেও নাইসলি সবগুলা একসাথে করে দেওয়া আছে। আমাদের ইভেন এই স্লাইডের থেকে আমার কাছে মনে হয়েছে ডকটা অনেক ভালো, ওয়েল বিল্ড।
ওকে, কিন্তু এটা একটা সলিউশনও আছে। সেই সলিউশনটা হচ্ছে এইজিং। যতখানি সময় যাবে, সময় যেতে যেতে ওই যে প্রসেসগুলো বসে আছে, সময়ের সাথে সাথে ওর প্রায়োরিটি গুলো ইনক্রিজ হতে থাকবে। টাইম ইউনিটে যাওয়ার সাথে সাথে, পাসিং হওয়ার সাথে সাথে প্রসেসের প্রায়োরিটি ইনক্রিজ হতে থাকবে। তাহলে নতুন করে যদি একটা হাই প্রায়োরিটি টাস্ক আসে, তার পাশাপাশি ওর নিজেরও একটা প্রায়োরিটি হাই হয়ে থাকবে। সো ওইখানে এক্সিকিউশনের একটা সুযোগ পাবে। সো প্রায়োরিটি শিডিউলিং আমরা যাই। প্রায়োরিটি শিডিউলিংটা বেসিক্যালি অনেকখানি এসজিএফ এর মতো। এসজিএফ এর ক্ষেত্রে আপনারা দেখতেন সবচেয়ে ছোটটাকে তাকে আগে এক্সিকিউটে চিন্তা করতেন। এখানে আপনারা দেখবেন প্রায়োরিটিটার অনুযায়ী আপনারা সাজায় নেবেন। জাস্ট যে সবচেয়ে ছোট প্রায়োরিটি, এখানে তো ছোট নাম্বারকে হাইয়েস্ট প্রায়োরিটি দিয়েছে, তার মানে আমার এই কনসেপ্ট অনুযায়ী P2 হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি। P2 হচ্ছে আমার হাইয়েস্ট প্রায়োরিটি টাস্ক। এবং এখানে কিন্তু অ্যারাইভাল টাইম মেনশন নাই। অ্যারাইভাল টাইম মেনশন নাই মানে আমি ধরে নিলাম সবাই 0 টাইমে অ্যারাইভ করেছে। সো এটা খুব সিম্পল, খুবই সিম্পল। এটা আমাদের ওই ইয়ার মতোই, এসজিএফ এর মতোই। আমরা কি করলাম, আমরা P2 হচ্ছে হাই প্রায়োরিটি এবং P2 এর বার্স্ট টাইম হচ্ছে 1। P2 কে আমরা আগে গ্যাং চ্যাটে ঢুকিয়ে এবং এটাকে এক্সিকিউশন কমপ্লিট করলাম। সো P2 এর আপডেট হয়ে গেল, আমার এটা পুরো ডান। এরপরে আমি সেকেন্ড প্রায়োরিটিকে P5 এর বার্স্ট টাইম কত, 5। এটা কিন্তু বলছে যে এটা নন প্রিএমটিভ। সো এটা কিন্তু প্রত্যেকটা দেখেন নিজের এক্সিকিউশনটা কমপ্লিট করেই তারপরে ও গ্যাং চ্যাট থেকে বার হচ্ছে। সো এটা হচ্ছে এসজিএফ এর সিম্পলেস্ট ফর্মের মতো, উইদাউট এনি অ্যারাইভাল টাইম এবং নন প্রিএমটিভ। কোনো রকম ঝামেলা নাই এই কেসে, কোনো ঝামেলা নাই। সো আপনাদের এইখানে কিন্তু আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম, কমপ্লিশন টাইম, ওয়েটিং টাইম কোনো কিছু এখানে করা নাই। এই কাজগুলো কিন্তু আপনাদেরকে খাতা কলমে করতে হবে। করার পরে আপনারা অ্যাভারেজ ওয়েটিং টাইম বার করবেন, ঠিক আছে? কিন্তু এরপরে এখানে এক্সাম্পল আর দেওয়া নাই, তো আমরা এক্সাম্পল গুলো একটু এখান থেকে দেখি। যে অ্যারাইভাল টাইম এখানে মেনশন আছে, প্রায়োরিটি মেনশন আছে। এখানে আবার বলছে যে হায়ার নাম্বার রিপ্রেজেন্টস হায়ার প্রায়োরিটি। সো যেটা সবচেয়ে হাইয়েস্ট, সাপোজ এখানে যেমন বলছে যে 5, ম্যাম শোনা যায় না। ক্লাসে যারা আছেন, ইয়েস ম্যাম। আমি কি অ্যাটেন্ডেন্স নিচ্ছি? ম্যাম আপনি তো বললেন যে ক্লাসে যারা আছে। ক্লাসে যারা আছেন আমি একটা প্রশ্ন করেছি, সেটার উত্তরটা চেয়েছি। ম্যাম আপনার কথা শোনা যায় না। ম্যাম আপনার কথা তো শোনা যায় না। শোনা যে যায় না, এটা কি বলছেন আপনারা? জি মিস। কখন থেকে শুনতেছেন না? P5 যখন বলছেন তখন। P5 যখন বলছি তখন। আচ্ছা আমাকে একটু বলেন, এই যে কেসটা যেটা দেখতে পাচ্ছেন এখন, জি ম্যাম। এই কেসে আমার গ্যাং চ্যাটের ভিতরে সবার প্রথম টাস্ক কে হবে? ম্যাম P4 and P5 দুইটাই সেম ভ্যালু। P4 আর দুইটাই সেম ভ্যালু, তো আমরা কি P4 কে সবার আগে গ্যাং চ্যাটের মধ্যে নিতে পারবো? নো ম্যাম, যেহেতু বাস টাইম 2 সেহেতু 5 থেকে নিব। আমরা তো অ্যারাইভাল টাইমটা হচ্ছে গিয়ে 3 এবং 4। আমরা ফার্স্ট হ্যাঁ কিভাবে এক্স্যাক্টলি, অ্যারাইভাল টাইম তো এখানে বলাই আছে যে এখানে অ্যারাইভাল টাইমটা অনেক বেশি। মানে অ্যারাইভাল টাইম ও 0 টাইমে ও আসেই নাই, তাহলে কি আমি নিতে পারবো ওদেরকে? না ম্যাম। ওকে, তাহলে আমি শুরুতে কাকে নিব গ্যাং চ্যাটে? P1 কে। P1 কে সবার আগে নিব, P1 কে সবার আগে নিব। এবং এটা আমি বলছে যে পলিসিটা কি বলেছে, নন প্রিএমটিভ। দেখছেন লেখাটা, দেখছেন এখানে নন প্রিএমটিভ মানে কি, P1 আমার চলবে কত, 0 থেকে কত পর্যন্ত চলবে? ম্যাম 4 পর্যন্ত। 4 পর্যন্ত চলবে। এখন আমরা দেখি যে 4 পর্যন্ত চলাকালীন কে কে আসছে আমার কিউতে। P2 আসছে, P3 আসছে, P4 এবং P5 চারটাই কি চলে আসছে। তাহলে আমি এখন কাকে নিব সবার এরপরে? P1 এর পরে আমি এখন কাকে নিতে পারবো তাহলে? ম্যাম P4 কে কি নিব? P4 কে নিব, কারণ ও আসছে আগে, দুইটার প্রায়োরিটি সেম স্টিল। যে আগে আসছে তাকে আমি আগে রান করব, ঠিক আছে?
P4 কে নিব এবং P4 কে কতক্ষণ পর্যন্ত চালাবো? 9 পর্যন্ত, কারণ এটার বার্স্ট টাইম ছিল 5। এরপরে কাকে নিব? P5 কে নিব। P5 কে নিব এবং এটা কতক্ষণ পর্যন্ত চলবে? 11 পর্যন্ত। এটার বার্স্ট টাইম কত? এটা কিন্তু বার্স্ট টাইম আর এটা কিন্তু প্রায়োরিটি, খেয়াল রাখতে হবে বাবা, এগুলো কিন্তু গোলাই ফেললে পুরো অঙ্কটাই ভুল যাবে। এটার বার্স্ট টাইম 2, তো আমি 9 থেকে 11 পর্যন্ত P5 চালাবো। ওকে, আমার P1 ডান, P4 ডান এবং P5 ডান। এরপরে আমার প্রায়োরিটি অনুযায়ী আসে কে? আসে হচ্ছে P3। P3 এর বার্স্ট টাইম কত? 1। তাহলে এটা কত হবে? 12, তাই না? তার মানে আমার P3 ডান, এন্ড দেন আমি কাকে নিব? P2 কে নিব। P2 কতক্ষণ চলবে? 15 পর্যন্ত চলবে। ওকে, তাহলে আমি এখান থেকে এইগুলো আমার কমপ্লিশন টাইম বের হয়ে যাচ্ছে, এগুলো আমাদের প্রসেসের কমপ্লিশন টাইম বের হলে আমরা সেখান থেকে টার্নারাউন্ড টাইম, ওয়েটিং টাইম সবকিছু বের করতে পারবো না? জি ম্যাম। ওকে, সো এখানে এইটাই করে দেওয়া আছে, ডিটেইলস করে দেওয়া আছে, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো এটা দেখার আগে নিজেরা একটু সলভ করবেন, তারপর একটু মিলাই দেখবেন। এটা কিন্তু এই জন্যই দিছি, নিজে করার জন্য। এখান থেকে অঙ্ক কিন্তু কেউ মুখস্থ করে না বা চোখে দেখে না, অঙ্ক কিন্তু প্র্যাকটিস করে। তো প্র্যাকটিস করা লাগবে আপনাদেরকে। এখানে আরেকটা প্রবলেম বলতেছে যেখানে প্রায়োরিটি প্রিএমটিভ হলে কি করছে? এখানে দেখেন প্রিএমটিভ হলে ওরা প্রায়োরিটি অনুযায়ী যে আসে আর কি, মানে ওই যে এসজেএফ এ আমরা যে প্রিএমটিভ এর ক্ষেত্রে যেরকম দেখছিলাম সেরকম। কিরকম হচ্ছে যে আমার প্রায়োরিটি সবচেয়ে বেশি কার? এখানে বলছে যে হায়ার নাম্বার রিপ্রেজেন্ট হায়ার, মানে এই দুইটার আমার সবচেয়ে বেশি প্রায়োরিটি, কিন্তু আমার আসছে এই দুইটা 3 এবং 4 টাইমে, মানে আমি শুরুতে দেখে গ্যাং চ্যাটে রাখতে পারবো না, আমাকে রাখতে হবে P1 কেই। তো P1 কে আমি নিলাম এবং P1 এর প্রায়োরিটি হচ্ছে 2, মানে বেশ লো। P1 এর বার্স্ট টাইম আবার কত? 4। তো আমি P1 কে নিয়ে আমি মানে এক্সিকিউশন শুরু করলাম এবং আমি দেখলাম ফার্স্ট মানে অ্যারাইভাল টাইম যখন 1 ইউনিট, তখন আমার কাছে আরেকটা প্রসেস চলে আসতেছে কিউতে এবং সেটার প্রায়োরিটি আবার এর থেকে হাই। তখন আমি এটার বার্স্ট টাইমটা কিন্তু এই 4 থেকে হচ্ছে 1 ইউনিট যেহেতু চলছে, তখন এটার বার্স্ট টাইমটা 3 হয়ে যাবে এবং P2 এর এক্সিকিউশন শুরু হবে। P2 এর এক্সিকিউশন শুরু হয়েছে এবং P2 P3 মানে অ্যারাইভাল টাইম যখন 2 পর্যন্ত গেছে, গ্যাং চ্যাটে অ্যারাইভাল টাইম যখন 2 পর্যন্ত গেছে, সেই সময় আবার P3 কিউতে ঢুকে গেছে। P3 কিউতে ঢুকে গেলে তখন আবার দেখছে যে এটার প্রায়োরিটি আবার এটার থেকেও বেশি। P3 এর প্রায়োরিটি কত? 4, মানে কি P2 থেকেও বেশি। তখন আবার কি করা লাগছে? P2 কে বের করে দেয়া লাগছে কিউ থেকে। P2 কে আমার এক্সিকিউশনের গ্যাং চ্যাট থেকে বের করে দিয়ে এটার আমার বার্স্ট টাইমটা হয়ে গেল 2, কারণ ওর এক ইউনিট টাইমও চলতে পারছে। চলার পরেই আমি P2 কে বের করে দিয়ে P3 কে ঢুকালাম এবং P3 এর বার্স্ট টাইম ছিল 1, সো 1 ইউনিট পরে এটা পুরোপুরি ডান হয়ে গেল। P3 এর ডান হয়ে গেল এবং P3 3 ইউনিট মানে 3 সেকেন্ড পর্যন্ত চলছে। 3 সেকেন্ড পর্যন্ত চলার পরে আমার কাছে নতুন আরেকটা কিউতে জব চলে আসছে P4 এবং P4 এর প্রায়োরিটি এদের সবার আগের যে কয়টা ছিল সবার থেকে হাই। P3 তো শেষ, P3 এর হিসাব শেষ, আমি এটাকে বাদই দিলাম, কিন্তু আমার কাছে যে P1 এবং P2 আছে এদের প্রায়োরিটি থেকে আমার P4 এর প্রায়োরিটিটা হাই। সো P4 এর প্রায়োরিটি এর থেকে অনেক বেশি, এই জন্য আমি P4 কে নিলাম এবং P4 কে মানে P4 কে এক্সিকিউশন শুরু করলাম। P4 কে এক্সিকিউশন শুরু করতে করতে এই 8 এর মধ্যে দেখেন এমনি এই P4 এর ধরেন এক্সিকিউশন 3 এর পরে যে সময় 4 হইছে, ধরেন এই জায়গাটাতে 4 হয়েছিল এক্সিকিউশন টাইমটা, সেই সময় যখন P5 ও আসছে কিউতে, কিন্তু P5 এর প্রায়োরিটি কি P4 এর মানে P4 এর থেকে কি বেশি? এটা সেম ম্যাম, সেমই। সেম। এই কারণে আমি কি করলাম, আমি P4 কে বের করে দিয়ে P5 কে কিন্তু ঢোকালাম না, P4 কে আমি পুরোটা এক্সিকিউট করলাম। পুরোটা এক্সিকিউট করার পরে 8 পর্যন্ত গিয়ে এক্সিকিউশন শেষ হলো। এক্সিকিউশন শেষ হওয়ার পরে আমি P4 কেও বের করে দিলাম, ডান আমার P4 এর কাজ। এখন আমার কাছে হাইয়েস্ট, হ্যাঁ বলেন। যদি ম্যাম P5 এর ভ্যালু 6 হইতো বা 7 হইতো, তখন আমি 4 এ যে P5 টাকে এক্সিকিউট করতাম, P4 কে বের করে দিতাম। P4 কে বের করে দিতাম, এক্স্যাক্টলি আগে যেভাবে করছি এটাই করতাম। যেহেতু সমান, আমি একে এক্সিকিউশন শেষ করলাম এবং তারপর আমি P5 কে ঢোকালাম।
বুঝছেন? P5 কে ঢোকানোর পরে আমার P5 এর বার্স্ট টাইম হচ্ছে 2, সো 8 থেকে 10 আমার P5 এক্সিকিউট হলো এবং P5 এর এক্সিকিউশন শেষ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমার কাছে আছে, আমি দেখছি কিউতে P1 এবং P2, যার একটা প্রায়োরিটি 2 একটা 3। সো যে বড় হচ্ছে P2 কে আমি ঢুকালাম। আর P2 এর বার্স্ট টাইম, রিমেইনিং বার্স্ট টাইমটা দেখবো অবশ্যই। এই ক্ষেত্রে দেখেন P2 আগে কিন্তু 1 টাইম ইউনিট চলে আসছে, মানে এক্সিকিউশন ডান। সো আমি তো এক্সিকিউশন যেটা ডান ওইটা কিন্তু আবার এখানে এক্সিকিউট করব না, যেটা ডান ওটা ডান। সো আমি বাকি পার্টটুকুকে এক্সিকিউট করা শুরু করব। সো 2 ইউনিট অফ টাইম P2 চলবে। দেখেন 10 থেকে 12 P2 চলছে। চলার পরে P2 ও ডান হয়ে গেল। এরপরে লাস্টলি আমার কাছে আছে P1, সেটাকে আমি এক্সিকিউশন শুরু করবো এবং এখানেও আমার বার্স্ট টাইম এর আগে 4 থেকে 3 হয়ে বসে আছে, কারণ 1 ইউনিটের টাইম P। ম্যাম কথা শোনা যাচ্ছে না। হ্যালো, জি ম্যাম, এখন শোনা যাচ্ছে। কতদূর শুনেন নাই আপনি? এই তো ম্যাম P1 ডান, মানে এটার P টপ কমপ্লিট হয়েছে। জিজ্ঞাসা করলাম যে এখন কি বুঝতে পারছেন পুরো কেসটা এখানে কিভাবে হচ্ছে সেটা? জি ম্যাম। জি ম্যাম। জি এখানে ম্যাম। কিন্তু অনেকগুলা আর কি কন্ডিশনের উপর ডিপেন্ড করতেছে। যখন প্রিএমটিভ হয় তখন কিন্তু আপনাকে অবশ্যই চোখ কান খুলে রেখে কাজ করতে হবে, খুব বেশি করে খোলা রাখতে হবে, কারণ অ্যারাইভাল টাইম দেখতে হবে, প্রায়োরিটি দেখতে হবে, বার্স্ট টাইমকে আপডেট করতে হবে। তারপরে এগুলো ডান হওয়ার পরে আপনার গ্যান্ট চার্ট রেডি হওয়ার পরে আপনাকে নতুন একটা টেবিলের মধ্যে এই যে এক্সিট টাইম লিখছে এখানে, বেসিক্যালি এটা কমপ্লিশন টাইম বলি। কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম গুলো বার করতে হবে। সেটা কোথা থেকে বার করবেন? যে P1 এর জন্য এইটা হচ্ছে আমার কমপ্লিশন টাইম, P2 এর জন্য এইটা হচ্ছে আমার কমপ্লিশন টাইম। বের করতে পারবেন না এগুলা? জি ম্যাম পারবো। ম্যাম এক্সামে কি যে আমাদের কোশ্চেনটা মানে ফার্স্ট টেবিলটা যে দেওয়া থাকবে ওইখানে তো আমাদের বার্স্ট টাইমটা আপডেট করতে হবে, ওই জন্য কি পুরো টেবিলটা ম্যাম আমরা এঁকে নিব? হ্যাঁ, পুরো টেবিলটা নিজেদের খাতায় তুলে নেওয়াটাই ভালো, আদারওয়াইজ আপনি ভুল করে ফেলবেন। একটা টেবিলে এখানে যেটা আছে, এই একটা টেবিলেই পাশে কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইমের জন্য 3টা কলাম খুলে ফেলবেন, মানে আঁকিয়ে খালি বক্স করে রাখবেন এবং তারপর আপডেট করবেন। গ্যান্ট চার্টটা লেখা শেষ হয়ে গেলে তারপর এগুলো আপডেট করা শুরু করবেন। বুঝতে পারছেন? ওকে ম্যাম। ওকে, সো এটা যদি আমরা বার করতে পারি তাহলে আমরা অ্যাভারেজ ওয়েটিং টাইম পাবো, অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম পাবো, সবকিছু এখান থেকে আমরা কিন্তু বের করে ফেলতে পারবো। ঠিক আছে? এগুলাই চাইবে। এমনও চাইতে পারে যে একটা পার্টিকুলার স্টেট, একটা পার্টিকুলার প্রসেসের ওয়েটিং টাইম কত ছিল, এরকম এখানে এরকমও ম্যাথ আছে। তো যেটাই করেন না কেন আপনাকে দেখা যায় পুরো অ্যালগরিদম, পুরো কেস যেটা সিনারিও যেটা আছে পুরো সিনারিওটাকে এক্সিকিউশনটা কমপ্লিট করা লাগে, তারপরে আপনি যে কোনো একটার জন্য কি হবে না হবে ওগুলো বের করতে পারেন। ঠিক আছে? সো এইটা আমাদের গেল প্রায়োরিটি শিডিউলিং। দিস ওয়াজ ইজিয়ার, মানে এসজেএফ এর মতো ছিল। এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে রাউন্ড রবিন। সবচাইতে কমপ্লেক্স, এখন পর্যন্ত আমরা যা যা অ্যালগরিদম শিখছি সবচাইতে কমপ্লেক্স হচ্ছে আমাদের রাউন্ড রবিন। কারণ কি, ও কি করে, ওকে একটা টাইম কোয়ান্টাম দেয়া থাকে। টাইম কোয়ান্টামটা কিরকম? ওকে বলা থাকে যে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড বা 1 সেকেন্ড, এই সময় প্রত্যেকটা প্রসেসকে ও দিবে রান হইতে। দেওয়ার পরে গিয়ে কি করবে, ওই যে 2 সেকেন্ডকে আবার আপনাকে বার্স্ট টাইমে আপডেট করতে হবে এবং ওই সময়ের মধ্যে কারা কিউতে আসতেছে ওটা খেয়াল রাখতে হবে। রাখার পর আপনাকে আবার ওই কিউ অনুযায়ী এক্সিকিউট করতে হবে। মানে আমি একটা এক্সাম্পল এরকম দিয়েছিলাম, মনে আছে যে আমার কাছে যদি 10টা স্টুডেন্ট আসে এবং প্রত্যেকের কাছে 5, 10, 7, 9 এরকম অনেকগুলো নাম্বার অফ কোয়েশ্চেন্স আছে, আমি যদি এমন চিন্তা করি যে আমি 1 থেকে সবার কোয়েশ্চেন শেষ করব এবং তারপর 2 এর কাছে যাব, তারপর 2 নাম্বারের সব কোয়েশ্চেন শেষ করে আমি 3 নাম্বারের কাছে যাব, তাহলে আমার কি হবে? তাহলে আমি কিন্তু 10 নাম্বার জনের কাছে যেতে যেতে 2 ঘন্টা হয়ে যাবে এবং 10 নাম্বার জনকে পুরো টাইম বসে থাকা লাগবে, আইডেল বসে থাকা লাগছে এবং ওর কাজটা অনেক দেরি হয়ে যাচ্ছে। সেই জন্য ওই জায়গা থেকে এই রাউন্ড রবিনের কনসেপ্টটা আসছে। আমি কি করব বলতেছি যে আমি ফার্স্ট জনের কাছ থেকে 2টা প্রশ্ন নিব এবং তাই সেই 2টা প্রশ্নের উত্তর করে আমি বলবো, যাও বাবা তোমার কথা শেষ, তুমি এখন একটু বসো, আমি সেকেন্ড জনের কাছে যাই। সেকেন্ড জনের কাছে গিয়ে আমি 2টা কোয়েশ্চেন নিব এবং তার সাথে শেষ করে আমি আবার থার্ড জনের কাছে যাব। এখানে আমার রাউন্ড রবিনের কনসেপ্টটা একদম সেম এরকম। কিন্তু এইখানটাতে আরেকটা প্যাচ আছে যে আমার কাছে ফার্স্ট জোনটা, আমি যখন 10টা থেকে ধরেন ক্লাস নেওয়া শুরু করছি, 10টা বাজেই ফার্স্ট এবং সেকেন্ড পার্সন চলে আসছে।
তো ওদের দুইজনের কথা শেষ করতে করতে 10টা 2 বা 3 মধ্যে যদি থার্ড পার্সন না আসে তখন কেসটা কি হবে? 10 এর মধ্যে যদি 8% 9% না আসে তখন ওদেরকে আমি কখন এক্সিকিউট করব রাউন্ড রবিন সিস্টেম করে হইলো? সো এই যে অ্যারাইভাল টাইমের উপর বেস করে আপনার রেডি কিউকে আপডেট করা, এই কনসেপ্টটা আমার এইখানে এই রাউন্ড রবিনের ক্ষেত্রে একটু ক্রুশিয়াল। ঠিক আছে, এখানে আপনি এর আগ পর্যন্ত আমরা কি করছি, আমরা শুধু গ্যান চার্টটা মেনটেন করছি, শুধুমাত্র আমাদের গ্যান চার্টটা থাকতো এবং গ্যান চার্টের মধ্যে আমরা ওখান থেকে সব ইনফরমেশন কালেক্ট করতাম। এখন আমাদের কাছে আরেকটা কিউ থাকবে, সেটা হচ্ছে রেডি কিউ। রেডি কিউতে কখন কে কিভাবে যাচ্ছে এই ইনফরমেশন গুলো থাকবে, কারণ যেই জবটা যেই টাস্কটা আমি 2 সেকেন্ড সময় দিলাম, ওর বাকি 10 সেকেন্ড 8 সেকেন্ড যেটুকু সময় বাকি আছে পুরো বার্স্ট টাইমে ওটা তোকে এক্সিকিউট করতে হবে, তার মানে ওকে আবার কিউতে ঢুকাইতে হবে। তারপর আমার রেডি কিউ এর একটা স্পেশাল সিকোয়েন্স তৈরি হবে, ওই সিকোয়েন্স যদি আমি মেনটেন না করতে পারি তাহলে আমার পুরা অঙ্কটাই ভুল হবে, পুরা প্রসেসিং যে অ্যালগোরিদম সেটাই ভুল হয়ে যাবে। সো এই দুইটা কারণে, একটা হচ্ছে সিকোয়েন্স আর একটা হচ্ছে এক্সিকিউশন শেষ হবে কখনকার, এইসব কারণে আপনাকে রেডি কিউ মেনটেন করতে হবে এবং সিকোয়েন্সটাকে খুব মাথা ঠান্ডা করে বসাইতে হবে। ঠিক আছে, এখন আমরা একটু দেখি এখানে মানে রাউন্ড রবিনের কনসেপ্টটা কি বলছে। রেডি কিউ থাকে আমার কাছে, রেডি কিউতে কতগুলো প্রসেস থাকে, একটা প্রসেস আমি সিলেক্ট করলাম, সেটার যদি বার্স্ট টাইম কোয়ান্টাম থেকে ছোট হয়, মানে কি টাইম কোয়ান্টাম ধরেন 2 সেকেন্ড, বার্স্ট টাইম হচ্ছে 1 সেকেন্ড, মানে কি টাইম কোয়ান্টাম শেষ হওয়ার আগে ওর এক্সিকিউশন ডান হয়ে যাচ্ছে, তো তখন কি হবে, ইয়েস এক্সিকিউশন টিল কমপ্লিশন, এক্সিকিউট কমপ্লিট হয়ে গেছে, টার্মিনেট হয়ে যাবে। আর যদি বার্স্ট টাইম কোয়ান্টাম থেকে বড় হয়, সাপোজ আমার বার্স্ট টাইম আছে 10 আর আমার টাইম কোয়ান্টাম 2, মানে ওকে বাকি 8 সেকেন্ড সময় কিন্তু ওকে এক্সিকিউট আবার হইতে হবে, না হইলে তো প্রসেস এক্সিকিউশন ডান হবে না। সো এটা তাহলে এক্সিকিউট ফর ওই টাইম কোয়ান্টামের জন্য এক্সিকিউট হবে, মানে 2 সেকেন্ড এক্সিকিউট হবে, টাইম কোয়ান্টাম এক্সপায়ার হয়ে যাবে, যদি প্রসেস এক্সিকিউশন কমপ্লিট না হয় তাহলে আবার ও রেডি কিউতে ঢুকে যাবে, ওই প্রসেসটা আবার রেডি কিউতে ঢুকে যাবে। ওর আগে কিন্তু কিছু কিউতে অলরেডি প্রসেস চলে আসছে, সাপোজ আমি বললাম P1 P2 P3, P1 2 3 এখানে আছে, থাকাকালীন কি হলো, P1 এর এই জায়গায় এক্সিকিউশন কমপ্লিট হইলো না, P1 আবার প্রথমে আমি এক্সিকিউট করলাম, তারপরে ওর আবার এখানে এসে ঢুকছে, মানে পি কমপ্লিট হইতে ম্যাম আপনার কথাগুলো আটকে আটকে আসছে। আচ্ছা আমি আরেকবার বলছি, আমি এটা জাস্ট কনসেপ্টটা আপনারা এটা থেকে একটু জেনে রাখেন, আমরা ম্যাথ করার সময় এটা ক্লিয়ারলি আরো বুঝতে পারবেন, সমস্যা নাই। তো এটা কিছু অ্যাডভান্টেজেস আছে এবং কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে, ঠিক আছে। সো অ্যাডভান্টেজেসটা কি, এইটার ক্ষেত্রে মোস্টলি সব প্রোগ্রামই একটা না একটা সময় পায়, প্রোগ্রামগুলোর হয়তো রান হইতে একটু বেশি সময় লাগে, বাট প্রত্যেকটা প্রোগ্রামে একটা না একটু সময় পায়, কেউই বসে থাকে না একটা টাইম। সমস্যাটা হয় কনটেক্সট সুইচিং করা লাগে, সিপিইউ কে বারবার একটা স্ট্যাটাসে যাওয়া লাগে, মানে ধরেন আমি আপনাদের দিচ্ছি, ম্যাম আপনার কথা আসছেন আপনারা, বোঝা যাচ্ছে। হ্যালো জি ম্যাম। ম্যাম আপনার একটা কষ্ট আসে না ম্যাম? আচ্ছা এখন একটু দেখেন তো কিরকম আসে কথা। ঠিক আছে ম্যাম। আচ্ছা আপনাদের ড্যাফোডিলের ওয়াইফাই অনেক খারাপ। আচ্ছা তো যেটা বলছি, মানে আমার রাউন্ড রবিনের ক্ষেত্রে মোটামুটি এই প্রসেসটা ভালো, কারণ কি আমার সব প্রসেসই একটু না একটু সময় পাচ্ছে এক্সিকিউশনের, কিন্তু একটা সমস্যা আছে। আচ্ছা এখন দেখেন কি অবস্থা। ঠিক আছে তো ওকে, সো আমার যে প্রবলেম হচ্ছে, বাট যখন শুনছেন তখন ঠিক থাকতেছে, যখন বুঝাইতে যাচ্ছে তখন প্রবলেম হচ্ছে। ম্যাম ঠিক শোনা যাচ্ছে এখন। আচ্ছা ঠিক আছে, আমি একটু কন্টিনিউ করি। তো
তো আমার রাউন্ড রবিনের ক্ষেত্রে আমি যেটা দেখছি যে সব প্রসেসই আগে হোক, মানে সব প্রসেসই একটু করে হলেও এক্সিকিউশনের সুযোগ পাচ্ছে, তাই না? কিন্তু এখানে সমস্যাটা একটা যেটা হচ্ছে যে সিপিইউ কে বারবার কি করতে হচ্ছে, একটা প্রসেস থেকে একটা প্রসেসের কাছে দৌড়াইতে হচ্ছে। যেমন আপনাদের কাছে বললাম যে 10 জনের সমস্যা আমি সবারটাই অল্প অল্প করে শুনবো। তো এখন আমি একজনের থেকে অপারেটিং সিস্টেমের সমস্যা শুনতেছি, সেকেন্ড জনে আমার কাছে এসে যদি আমার আরেকটা কোর্সের সমস্যা নিয়ে কথা বলে, তাহলে আমার যে চিন্তা, আমার যে মাইন্ডসেট যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? আমার কনটেক্সট, আমার চিন্তা, মানে সবকিছু আমাকে সুইচ করতে হচ্ছে। সো সিমিলার একটা ব্যাপার হয়, সিপিইউ কেও বারবার কনটেক্সট সুইচ করা লাগে। ওকে, এক প্রসেস থেকে আরেক প্রসেসে, একটা প্রসেস সাপোজ হচ্ছিল যোগ বিয়োগের প্রসেস, সেখান থেকে হুট করে আরেকটা প্রসেস চলে আসছে অনেক ক্যালকুলেটিভ একটা প্রসেস। তো এরকম যে কনটেক্সট, মানে ওকে সুইচ করা লাগছে, এটাতে একটু সময় যায়, অনেক সময় কিছুটা সময় এখানে একটু নষ্ট হয়। সো এইটা একটা জাস্ট এর রাউন্ড রবিনের একটা ড্রব্যাক। আর মোটামুটি এই রাউন্ড রবিন বাকি সেন্সে চিন্তা করলে বেশ ভালো। সো এই টাইম কোয়ান্টামের সাথে আবার আমার কনটেক্সট সুইচের কিছু সম্পর্ক আছে। কিরকম, যে আমার টাইম কোয়ান্টাম যদি অনেক ছোট হয়, টাইম কোয়ান্টামটা কি আমি কতক্ষণ সময় চালাচ্ছি, তাই না? তো টাইম কোয়ান্টাম যদি অনেক ছোট হয়, তাহলে আমাকে কি করতে হবে, সিপিইউ কে বারবার একটা প্রসেস থেকে একটা প্রসেসে যেতে হবে। নাম্বার অফ কনটেক্সট সুইচ ইনক্রিজেস, এই জিনিসটা খেয়াল করেন। টাইম কোয়ান্টাম যত ছোট হবে, কনটেক্সট সুইচের সংখ্যাও তত বেড়ে যাবে। রেসপন্স টাইম ডিক্রিজেস, মানে টাইম কোয়ান্টাম ছোট মানে প্রত্যেকটা প্রসেস সাপোজ 1 সেকেন্ড করে চলছে, তাহলে কি 10টা প্রসেস থাকলে 10টাই 10 সেকেন্ডের মধ্যেই একবার করে ও রেসপন্স পাবে, ও রেসপন্স টাইমটা অনেক কমে যাচ্ছে। আবার যদি টাইম কোয়ান্টাম আমি বলতাম যে টাইম কোয়ান্টাম 10 সেকেন্ড, তাহলে এই 10টা প্রসেসের মধ্যে 10th প্রসেসের রেসপন্স টাইমে আসতে আসতে আপনার 100 মানে সেকেন্ডে বা 90 সেকেন্ডে গিয়ে ওর রেসপন্স পাইতো। সো রেসপন্স টাইম এই ক্ষেত্রে হচ্ছে বেড়ে যায় টাইম কোয়ান্টাম বড় হইলে। হ্যাঁ, আবার টাইম কোয়ান্টাম বড় হইলে কি হয়, কনটেক্সট সুইচের পরিমাণ কমে যায়। একটা প্রসেস সাপোজ 10 সেকেন্ডও রান না করাই লাগতে পারে, 3 সেকেন্ডও রান শেষ হয়ে যাইতে পারে। সো ওর তখন এক্সিকিউশন ডানই হয়ে যাবে, ও কিউ থেকে বেরই হয়ে যাবে। সো কনটেক্সট সুইচের পরিমাণ আলটিমেটলি এখানে কমে যায়। আর কি থাকে, চান্স অফ স্টারভেশন ডিক্রিজ হয়। স্টারভেশন কি, অনেকক্ষণ ধরে সিপিইউ কে না পাওয়া, ক্ষুধার্ত থাকা। প্রসেসের ক্ষেত্রে অনেকক্ষণ সিপিইউ কে না পাওয়াই হচ্ছে স্টারভেশন। তো টাইম কোয়ান্টাম যত কমে, এই স্টারভেশনের চান্সও অনেক কমতে থাকে। কেউ অনেকক্ষণ ধরে না খেয়ে থাকে না, অনেকক্ষণ ধরে সিপিইউ কে না পেয়ে কেউ থাকে না। আবার টাইম কোয়ান্টামের ভ্যালুটা বেড়ে গেলে চান্সেস অফ স্টারভেশন, অনেকক্ষণ ধরে না খেয়ে থাকার পরিমাণটা বেড়ে যাবে। কারণ যত একটা প্রসেসকে 10 সেকেন্ড করে দেওয়া হচ্ছে, তাহলে ওই 10 নাম্বার প্রসেসকে তো গিয়ে ওর খাইতে খাইতে তো অনেক সময় হয়ে আসবে, মানে সিপিইউ কে পাইতে পাইতে তো অনেকটা টাইম হয়ে যাবে, অনেকক্ষণ ক্ষুধার্ত থাকা লাগছে। ঠিক আছে, সো এই কনসেপ্ট গুলোই অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস সাথেই রিলেভেন্ট। ঠিক আছে, কারণ এগুলো আপনাদেরকে কিন্তু ডিসকাস করা লাগবে। শুধু যে আপনাদেরকে এখন ম্যাথ করা লাগে এরকম কিন্তু না, আপনাদের কিন্তু ডিসকাস করা লাগে যে কেন এটা এই কেসে ভালো। আমি কিন্তু প্রথম ক্লাসেই বলছি, অনেক সময় আপনাকে এই যে টেবিলটা দিয়ে ধরাই দিয়ে বলবে সবচেয়ে ভালো যেটা হবে, কিছু একটা কেসের কথা হয়তো বলবে, বলে সবচেয়ে ভালো যেটা হবে সেটা পারফর্ম করো। আপনাকে বলবেই না যে তুমি রাউন্ড রবিন পারফর্ম করবা, এফসিএফএস পারফর্ম করো। তখন আপনাকে তো বুঝে বুঝে পারফর্ম করতে হবে। সো এটা আপনি বুঝবেন কিভাবে, যদি আপনি ব্যাকগ্রাউন্ডই না জানেন কোন একটা প্রসেস অ্যালগোরিদমের অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজ যদি না জানেন। বুঝতে পারছেন? আপনাকে এগুলো কিন্তু খুব ভালো করে ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে এগুলো সম্পর্কে। ওকে, সো আমি হচ্ছে রাউন্ড রবিনে যাচ্ছি। আমি যে এই বোর্ডটা তৈরি করেছিলাম, এই বোর্ডে আমি এখন রাউন্ড রবিনের ম্যাথটা শুরু করব। এই ম্যাথটা আবারও বলতেছি, এইটা যদি কখনো আমি থেমে যাই বা আমি যদি আটকে যাই আমাকে বলবেন, কারণ এই ম্যাথের কোথাও এক জায়গায় আটকে গেলে আপনারা ধরতে না পারলে খুব সমস্যায় পড়বেন। ঠিক আছে, ওকে। সো আমার কোয়েশ্চেনে কি কি দেওয়া আছে, আমাকে প্রসেস দেওয়া আছে P1, P2, P3, P4 and P5, অ্যারাইভাল টাইম গুলো দেওয়া আছে এবং বার্স্ট টাইমটা দেওয়া আছে। আর কি বলছি যে সিপিইউ শিডিউলিং পলিসি রাউন্ড রবিন উইথ টাইম কোয়ান্টাম ইজ ইকুয়াল টু 2 ইউনিট। 2 ইউনিট মানে আমার 2 সেকেন্ড করে আমি প্রত্যেকটা প্রসেসকে সময় দিব। ক্যালকুলেট অ্যাভারেজ ওয়েটিং টাইম আর অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। ওকে, সো আমার কাছে কি থাকবে, আমার কাছে একটা রেডি কিউ থাকবে, আমার কাছে একটা গ্যাং চার্ট থাকবে। ওকে, সো রেডি কিউতে আমি কি করব, আমার কারেন্টলি যে প্রসেসগুলো আছে সেগুলোকে আমি এনে এনে রাখবো, কে ঢুকতেছে কে বেরোচ্ছে এগুলো খেয়াল রাখবো। সো আমার সবার আগে অ্যারাইভাল টাইম 0 যখন, কে আছে আমার কাছে, শুধুমাত্র P1 আছে, তাই না? শুধুমাত্র P1 আছে আমার কাছে। সো আমি P1 কে রেডি কিউতে নিয়ে চলে আসলাম। P1 এরপরে আমি P1 কে যে টাইম কোয়ান্টাম 2
টাইম কোয়ান্টাম ধরে আমি এক্সিকিউট করলাম। এক্সিকিউশন কমপ্লিট হতে হতে 2 ইউনিটে আসতে আসতে অ্যারাইভাল টাইম খেয়াল করেন, অ্যারাইভাল টাইম 2 যখন, তখন কে কে আসছে? P2 আর P3। P2 আর P3 কিন্তু ততক্ষণে চলে আসছে আমার কিউতে অলরেডি, তার মানে আমাকে এখানে আপডেট করতে হবে কিউটা, P2 এবং P3 রেখে দিলাম। এখন আমার P1 আমি চালাইছি কতটুকু? 2 ইউনিট। P1টা আমি 2 সেকেন্ড চালিয়েছি না, তাহলে আমার বার্স্ট টাইমটা আপডেট হয়ে এখন কি হবে? 3 হয়ে যাবে। এখান থেকে আমি 2 বিয়োগ করলে আমার বার্স্ট টাইমটা আপডেট হয়ে এখন 3 হয়ে যাবে। তার মানে কি আমার এখনো P1 এখন আমাকে চালাইতে হবে। তাহলে আমার কাছে এই সময়ের ভিতরে এই P1 কি রেডি কিউতে আবার ঢুকাইতে হবে না, কারণ আমার P1 তো পুরোপুরি চালু শেষ হয় নাই তো এক্সিকিউশন। তাহলে আমার রেডি কিউতে আবার P1 যাচ্ছে। এই রেডি কিউটা কিন্তু মাথা ঠান্ডা করে খেয়াল করেন। 2 সেকেন্ড সময় আমি প্রথমে কি দেখলাম? প্রথমে আমি দেখলাম যে P1 আমি 2 সেকেন্ড চালাইছি। ইন দা মিন টাইম আমার কাছে কে কে আসছে, আমি সেইগুলোকে রেডি কিউতে ঢুকাইছি। ঢোকানোর পরে আমি দেখছি যে P1 কি চালানো শেষ হয়েছে, P1 কি এক্সিকিউশন ডান? ইটস নট ডান। সো P1 কে আমি তখন এসে কিউতে রাখলাম। আমরা কিন্তু এই কিউই ফলো করব। সো ফার এই কিউ এর মধ্যে আমার P1 এর এক্সিকিউশন ডান হয়েছে, এরপরে কিন্তু আমি P2 ঢুকাবো, P3 ঢুকাবো এবং ইন দা মিন টাইম আমি কিউ কে আপডেট করব। সো এই কিউ এর সিকোয়েন্স যদি আবার ঠিক না থাকে পুরো ম্যাথটাই ভুল হবে। বুঝতে পারছেন? সো কিউ এর সিকোয়েন্স ভেরি মাচ ইম্পর্টেন্ট, খুব খুব বেশি ইম্পর্টেন্ট। সো আমার P1 হয়ে গেল, এবার P2 কে আমি ঢুকাবো। P2 কে আমি গ্যাং চার্টে রাখলাম P2 এর বার্স্ট টাইম কত? 3। সো আমার এটাকে একটু আপডেট করি। এখানে আমি কত লিখবো বলেন তো? এখানে লিখবো 4। 2। হ্যাঁ 2 টাইম ইউনিট চলেছে, তার মানে এখানে 4 করলাম। তো 4 আর আমার দেখছি আমি 4, এখন আমি দেখবো যে 4 পর্যন্ত কে কে আসছে। অ্যারাইভাল টাইম হচ্ছে 4, মানে P4 আর P5 কিন্তু ইন দা মিন টাইম কিউতে ঢুকে যাবে। তাহলে P4 P5 আর আমার P2 এর এক্সিকিউশন কি ডান? নো ম্যাম। তাহলে আমার P4 কেও এখানে P2 কেও এখানে রাখতে হবে। জি ম্যাম। বুঝতে পারতেছেন জিনিসটা কি? ধরতে পারতেছেন এখন আস্তে আস্তে? জি ম্যাম। ওই সময় পর্যন্ত আমি এক্সিকিউশন চালালাম, এক্সিকিউশন চালানোর পরে ওইটুক সময় পর্যন্ত আমি দেখবো যে কেউ কিউতে আসছে কিনা। আসলে আমি তাকে এখানে রাখবো, রাখার পরে আমি দেখবো যে হয়েছে কিনা। যদি হয়ে যায় দেন ইটস ফাইন, আমার কিউতে আমি আর রাখবো না। যদি না হয় তখন আমি আবার কিউতে ইম্পোর্ট করবো। সো ফার আমার কিউ এর এতটুকুনি ডান, তাই না? P1 আর P2 আমি গ্যাং চার্টে নিছি। এরপর কি আসবে? P3 কি কে আছে P1 P2 এর পরে? P3 দিতে, এবং P3 এর বার্স্ট টাইম কত? 1। তাহলে আমার এখানে এটা কি 2 টাইম কোয়ান্টাম চলবে? 2 টাইম কোয়ান্টাম তো আমি এখানে CPU কে এক টাইম কোয়ান্টাম শুধু শুধু বসে রাখবো না। তার মানে আমার এটা P3 যতটুকু টাইম কোয়ান্টাম লাগে 1 ইউনিট লাগে, আমি 1 ইউনিট 5 পর্যন্ত রাখলাম। রাখার পরে আমার P3 এর এক্সিকিউশন ডান। P3 আমি মার্ক করে দিতে পারি যে P3 আমার ডান। ঠিক আছে, P3 আমার ডান হয়ে গেল। এখন আমি দেখি যে এটা টাইম কত? 5। আমি 5th অ্যারাইভাল মানে 5th টাইম ইউনিটে আসলে, এবং 5th টাইম ইউনিটের মধ্যে কি কেউ আসছে আর নতুন করে কোনো প্রসেস আসছে? না ম্যাম। সো আমার এখানে নতুন করে কেউ ঢুকবে না। আবার আমার কি হচ্ছে, আমার P3 এর এক্সিকিউশনও কমপ্লিট, তাই না? P3 এক্সিকিউশনও কমপ্লিট, মানে আমি P3 কেও এখানে রাখলাম না। সো আমার P1 2 and 3 পর্যন্ত হয়েছে। এরপরে কিউতে কে আছে? P1। তাহলে আমি এখানে P1 কে দিলাম। আবারও P1 আগে ছিল 3, এখন হয়ে গেল কত? 1 হয়ে গেল, কারণ 2 টাইম ইউনিট চলতেছে, তাই না? তো 2 টাইম ইউনিট চলার পরে P1 এখানে আমার কত যাবে? 7। 7 পর্যন্ত নতুন কেউ আসছিল? নো ম্যাম। ম্যাম একটা কেউ কোশ্চেন আসে ছিল। নাই? বলেন। ম্যাম আমাদের টাইম কোয়ান্টাম তো হচ্ছে মানে 2 ইউনিট, তো আমার P3 টা তো হচ্ছে 1 ইউনিট ছিল বার্স্ট টাইম, তো আমার কিন্তু 1 ইউনিট বাকি ছিল। তো আমরা কি ওইটা সহ কি পরে 2 ইউনিট একসাথে রান করব না?
না 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 এরকম না বাবা, ওইখানে যতটুকু লাগছে ওর অতটুকু দিয়ে আমি আবার নতুন একটা প্রসেসকে 2 ইউনিট দিব, বুঝছেন? ওকে, তো আমরা P1 7 পর্যন্ত চালালাম, নতুন কোন প্রসেস আসেনি, দ্যাটস গুড। বাট আমার P1 কি এক্সিকিউশন ডান হইছে? P1 এর জন্য এখনো 1 টাইম ইউনিট দরকার, সো আমি রেডি কিউতে কিন্তু P1 কে আবার ইনসার্ট করব, যেহেতু P1 এর এখনো ডান হয় নাই। সো ফার আমার এই পর্যন্ত ডান হয়েছে, P1 P2 P3 এবং P1 এই পর্যন্ত আমার এক্সিকিউশন কমপ্লিট হয়েছে। এরপর কি আসবে? P4 P4 এর কত ছিল? 2 ইউনিট। P4 এ ছিল 2, মানে এখন এটা 0 হয়ে যাবে, আর এখানে আমি কত রাখবো? 2 পর্যন্ত চলছে, মানে এখানে আমি 9 দিব। সো আমার P4, তার মানে P4 এক্সিকিউশন কত ছিল? এক্সিকিউশন P4 এর জন্য যা লাগতো, যেটুক টাইম লাগতো বাস টাইম, ওইটুক ডান, মানে P4 ও আমার কিউ থেকে বের হয়ে যাচ্ছে, মানে P4 এর ব্যাপারে আমার আর চিন্তা করা লাগতেছে না, ঠিক আছে? ওকে, সো P4 ও এখানে P4 ও আমাদের ক্রস। এরপরে কে আছে? P5 P5 এর কতটুকু সময় এখানে বলা আছে বাস টাইম? 3। সো আমি এখানে যদি 2 ইউনিট অফ টাইম চালাই তাহলে এখানে কত হয়ে যাবে? 1 থাকবে আর 1 ইউনিট অফ টাইম, আর এখানে আমি P5 কে দিলাম, তাহলে P5 কে আমার কতটুকু সময় চালাতে হচ্ছে? 2 ইউনিট, তাহলে 2 এখানে আমার 11 হয়ে গেল, ঠিক আছে? সো P5 এখানে আমি দেখছি যে P5 আমি এক্সিকিউট করলাম, কিন্তু এই 11th টাইম পর্যন্ত নতুন কোনো প্রসেস আসেনি, বাট P5 এর জন্য আমার এখনো কাজ বাকি আছে, 1 ইউনিট অফ টাইম আমাকে এখনো রান করতে হবে, তাহলে আমি P5 কে এখানে ইনসার্ট করে দিব, ঠিক আছে? এই P5 এর কাজ শেষ হচ্ছে, কিন্তু নতুন করে P5 আবার কিউতে ঢুকছে। এরপরে আমার কে আসতেছে এখানে কিউ অনুযায়ী? P2 এর কতটুকু সময় লাগতেছিল? 1 ইউনিট অফ টাইম হইলেই P2 এর এক্সিকিউশন শেষ হবে, তাহলে আমি এখানে কত দিব? এই গ্যাং চার্টে টাইম ইউনিটটা কত হবে? 12 হবে, এবং P2 এর কাজ শেষ। P2 এর কাজ শেষ। P2 কে আমি আবার রেডি করতে রাখলাম না, এখানেও আমি P2 এর কাজটা ডান করে দিলাম। সো এখন আমার রেডি কিউতে কে কে আছে? P1 আছে, P1 আর P5। তাহলে আগে আসছে P1, তো P1 কে আমি আবার রাখলাম। P1 এ কতটুকু সময় লাগবে? আর 1 ইউনিট লাগবে, তাই না? সো 1 ইউনিট হইলে আমি এখানে দিব 13। ওকে, ডান। 13 পর্যন্ত নতুন কেউ আসে নাই, এবং P1 ও ডান, সো আমি P1 কে এখানে আবার অ্যাড করলাম না। এন্ড দেন লাস্টলি আমার কাছে P5, দেখি এটাও আমার ডান, এটাও আমার ডান। লাস্টলি আমার কাছে আছে P5 কে আমার 1 ইউনিট অফ টাইম চালাইতে হবে, মানে এখানেও আমি P5 রাখবো এবং এখানে 1 ইউনিট ইনক্রিজ করব করে 14 দিব, রাইট? এন্ড দেন আমার ম্যাথ শেষ হবে। আমার ম্যাথ শেষ হবে অ্যাজ ইন আমার রেডি কিউ, এইটা এই আপনি যখন খাতায় করবেন তখন কিন্তু আপনার রেডি কিউ এন্ড গ্যান্ট চার্ট দুটো ইম্পর্টেন্ট। সো রেডি কিউ ডান, আমার ইয়াটাও ডান, গ্যান্ট চার্টও ডান। এখন আমি কমপ্লিশন টাইম গুলোকে একটু খুঁজে খুঁজে বার করি, ঠিক আছে? P5 থেকে শুরু করি, যেহেতু P5 টা সবার শেষে। আমরা কমপ্লিশন টাইম বের করার ক্ষেত্রে কি দেখবো, কি উল্টা দিক থেকে শুরু করবো, তাহলে আমাদের সুবিধা হবে। সো P5 এর কমপ্লিশন টাইম কত? 14। দেন তার আগে কে আছে? P1 এর কত? 13। তার আগে কে আছে? P2 এর কত হবে? 12। তার আগে P5 তো লিখে ফেলছি। দেন P4 9। তার আগে ছিল P1 তো ডান, তারপর P3 কত? 5। কমপ্লিশন টাইম আমরা ইজিলি বের করে ফেললাম। কমপ্লিশন টাইম বের করতে পারলে আমরা টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইমের সূত্র তো আমরা জানি, বের করতে পারবো, তাই না? আর সেখান থেকে আমরা এভারেজ টাইম বের করতে পারবো। তাহলে কি বুঝতে পারছেন? পুরো কাহিনীটা কি ধরতে পারছেন এখন? জি ম্যাম। একটু প্যাচ আছে না এখানে? কিন্তু ভালোই প্যাচ আছে, একদম খুব মাথা ঠান্ডা করে না করলে এই সিকোয়েন্সও ভুল হবে আর এখানে লেখাও ভুল হবে। তো আপনারা এখন
জি বলেন, কি বলছেন? বাকি সবগুলোর থেকে এটারও ইজি লাগছে। এটা ইজি লাগছে, তাহলে তো বেশ ভালো। রেডি কিউ যদি মেনটেন করতে পারেন তাহলে এটা অ্যাকচুয়ালি ইজি লাগার কথা। আর এই জিনিস আপনাদের জন্য আমি 1 ঘন্টা আগে প্রিপেয়ার করছি, অনলাইন ক্লাস নিতে হবে বলে। আচ্ছা, সো আপনারা এখন যেটা করবেন, এখন এই পরের একটা ম্যাথ আছে, আমি আপনারা আগেই আনসার খুলবেন না, এই ম্যাথটা এখন নিজেরা একটু করেন। এই ম্যাথ খাতায় করে আমাকে একজন একজন করে ইয়া দেখাবেন, ওই যে স্ক্রিন হচ্ছে ক্যামেরা আউট ইয়া করে দেখাইলেই হবে, আর আমি তাকে তখন অ্যাটেন্ডেন্স দিব। ম্যাথ করবেন এবং অ্যাটেন্ডেন্স নেবেন, সোজা কথা। রাস্তাঘাটে বাইরে বসে চায়ের দোকানে বসে ক্লাস করলে কোনো অ্যাটেন্ডেন্স পাবেন না। এই ম্যাথটা এখন করবেন আপনারা 10-15 মিনিট সময়, একজন করে করা শেষ হইলে আমাকে দেখাবেন, খাতার ছবি উল্টা করে দেখাইতে পারলেই আমি দিয়ে দিব। ম্যাম শুধু রেডি কিউ আর গান চারটা করলেই হবে? হ্যাঁ করেন, আর টার্নারাউন্ড টাইম বের মানে কমপ্লিশন টাইমটা বের করে রাখেন, কমপ্লিশন টাইম পর্যন্ত করেন, তাহলে আমি জানবো যে আপনারা বাকি দুইটা অ্যাকচুয়ালি নিজেরা করতে পারবেন। ওকে ম্যাম। নিজেরা করেন, ভুল হইলেও কোনো সমস্যা নাই, কিন্তু নিজে করেন, এখান থেকে দেখে দেখে কপি করেন না প্লিজ। কপি করলে পরীক্ষার সময় ঠিকই টের পাবেন। নেক্সট উইকে আপনাদের কিন্তু এক্সাম, নেক্সট উইকের আমি ডেট দিয়েছিলাম শনিবারে। আপনারা তো এক্সাম পেছানোর একটা ধান্দায় থাকেন অলওয়েজ, বাট এইটা পেছাইলে যেটা হবে, আপনারা ইয়া প্র্যাকটিস এনাফ হবে না। আপনারা হচ্ছে আপনাদের প্রথম পরীক্ষা কি, কবে থেকে প্রথম পরীক্ষা, কয় তারিখে? 28 তারিখ। তাহলে আপনি যদি 21 তারিখে আমার এই ইয়া না দেন, পরীক্ষা না দেন, তাহলে আপনি কি অপারেটিং সিস্টেম পড়বেন না ওই পরীক্ষার পড়া পড়বেন বলেন? আপনি পিছাইলে আপনাদের ডেট যাবে কবে? পরীক্ষা যদি ওই উইকের সেকেন্ড ডেতে নেন তাহলে ডেট যায় কবে? সোমবারে যায় না নাকি মঙ্গলবারে যায়? আপনাদের সেকেন্ড ক্লাসটা কবে উইকের? কি ব্যাপার, জানেন না কেউ সেকেন্ড ক্লাস উইকের মধ্যে কবে? মঙ্গলবার ম্যাম। মঙ্গলবার। এই 24 তারিখে যদি আপনি অপারেটিং সিস্টেম পরীক্ষা দেন, তাহলে আপনি বলেন তো 3 দিন পর 28 তারিখে কি করবেন? আপনারাই ভালো জানেন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো 21 তারিখে ডেট রাখতে, এটা পেছানোর ব্যাপারে না ভাবতে, আর এটা এনাফ প্র্যাকটিস করতে। প্রয়োজনে আমরা আরো দরকার হয় আরেকটা অনলাইন ক্লাস করব। আর আপনাদেরকে তো মনে হয় গতকালকে আমি জানাইছি, জিমকে ভুলে গেছে কিনা জানি না, আমি মঙ্গলবার আপনাদের ক্লাসে নিতে পারবো না। মঙ্গলবার আমার মাস্টার্স ডিফেন্স, সো আমি ছুটি নিব। এই কারণে আপনাদের মানে এখন পর্যন্ত যাই 4টা অ্যালগরিদমের উপরেই পরীক্ষা নিব আমি শনিবারে। সো আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, কোনো প্রবলেম থাকে, আমাকে টেলিগ্রামে জানাইতে হবে। জানাইলে আমি প্রয়োজন বোধে সেই ক্ষেত্রে 21 তারিখে আমি একটা ক্লাস নিব এবং তারপরে মঙ্গলবারে পরীক্ষা নেব। এখন এটা আপনাদের উপরে ডিসিশন। আর এই মঙ্গলবার নেন বা 21 তারিখ নেন, আমি কিন্তু হাইয়েস্ট যেটা করতে পারি সলিউশন গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো, কিন্তু পরীক্ষার খাতা আমার মনে হয় না দেখে দিতে পারবো মিড টার্মের আগে। সেকেন্ডটার খাতা, ফার্স্টের খাতা হয়তো আমি মিড টাইম দেখতে পারবো, কিন্তু সেকেন্ডের খাতা হয়তো দেখতে পারবো না। মানে নাম্বার আপনারা জানবেন না, কিন্তু আপনার ম্যাথ ঠিক হয়েছে না ভুল হয়েছে ওইটা আমি সলিউশনটা আপনাদেরকে দিয়ে দিব বা জানতে পারবেন। এই হচ্ছে আপনাদের পুরো কেস। তো এখন তাহলে আপনারা একটু ম্যাথটা শুরু করেন। ম্যাথটা আমি ওপেন করে দিলাম, ম্যাথটা করতে থাকেন 10-15 মিনিট সময়। আপনি কি এই উইকের টিউসডেতে ক্লাস নেবেন না তাই বলছেন? খুলে দেখাবেন, মানে যার যখন হয়ে যাবে দেখাইলে আমি এনসি দেবো। জি জি, এই উইকের টিউসডেতে আমি আপনাদের ক্লাসটা নিতে পারবো না, এটা বললাম। এই উইকের টিউসডে যে থিওরি ক্লাস সেটা হবে না। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? জি ম্যাম। ওকে, সো ঠিক আছে, এখন আপনারা শুরু করেন, ম্যাথটা শুরু করেন। আমাকে দ্রুত জানান কার হয়েছে, জানাইলে আমি অ্যাটেন্ডেন্স দিব। 1:30 পর্যন্ত সময়, কিন্তু আপনাদের 1:30 সময় আমার ক্লাস আছে। আপনাদের 1:30 কি 1:25 পর্যন্ত সময়, এর মধ্যে যা করার করতে হবে।
ম্যাম হয়েছে দেখাতে পারেন আপনি। আপনার ক্যামেরা অন করে খাতার দিকে ক্যামেরাটা নিয়ে দেখাতে পারেন। ম্যাম ক্যামেরা অন করে দেখাবো নাকি ছবি তুলে কমেন্ট বক্স বা কোথাও বা টেলিগ্রাম গ্রুপে? না ছবি তুললে মনে হয় না দেওয়ার সিস্টেম আছে ইয়াতে মিতে। ক্যামেরা অন করে মানে ক্যামেরার ব্যাক পার্টটা অন করলে হবে। আমি আপনাকে দেখতে চাইতেছি না, ক্যামেরার ব্যাক পার্টে। ল্যাপটপে তো। ও আচ্ছা আচ্ছা, ল্যাপটপ থেকে জয়েন করেছেন। আচ্ছা ম্যাম ফোন থেকে জয়েন। একটা 20 বাজে অলরেডি, আপনাদের কিন্তু কুইক কুইক করতে হবে বাবা। আমার 1:30টা থেকে ক্লাস আছে, আমার এখান থেকে দৌড়াইতে হবে ওখানে। ম্যাম এইভাবে দেখেন। দেখতে পাচ্ছি রাকিবুল, রাকিবুল এমপি রাকিবুল। আচ্ছা আমি শান্ত, রাকিবুল ইসলাম শান্ত, তাই না আপনি? ইয়েস ম্যাম। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। ম্যাম এই যে আমারও মিস হয়েছে। ম্যাম হয়ে গেছে। ওয়েট ম্যাম যাদের হইছে কুইক কুইক দেখান। লাইভ করা আছে। আমি কই ম্যাম এই যে আমারটা। ম্যাম দেখা যাচ্ছে? ম্যাম দেখা যাচ্ছে? হ্যালো হ্যালো ম্যাম। ম্যাম হ্যালো, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি বাবারা, দেখতে পাচ্ছি। এই যে এই মোহাম্মদ কে, এটা আপনি নামটা একটু পুরোটা করতে পারতেছি না। জি ম্যাম 5054 মোহাম্মদ ওয়ালিদ দিনিস। ম্যাম 5054 5054 দিয়েছি। আচ্ছা এর মধ্যে একজন মেয়ে বলছিল বারবার। জি ম্যাম 4671। ম্যাম 5053 4671। ইয়েস ম্যাম। ম্যাম 5818। হ্যাঁ এইভাবে বললে তো আমি দিতে পারবো না বাবা। আমি জানি ম্যাম 4671 দিয়েছেন। না দেখলে কিভাবে দেই? ম্যাম 5053 ম্যাম তো অন করেছে ভিডিও। নাম বলেন, আপনাদের এখানে যে নামটা আছে সেই নামটা সুমাইয়া মানহারা। বুঝতে সুবিধা। জি ম্যাম সুমাইয়া। ম্যাম আবরার জাভেদ শরাফি। ম্যাম 5279 টেলিগ্রামে ম্যাম ছবি পাঠাইছি। 5279 আচ্ছা আমি 5053 ম্যাম। আচ্ছা আপনারা একটু চুপচাপ থাকেন, আমি যাদেরটা দেখতেছি আমি দিয়ে ফেলতেছি।
লাবণী সুলতানা রিয়া, আমি আপনার ছাদ আচ্ছা, জাহিদ হাসান তুতুল। জি ম্যাম। জাহিদ হাসান তুতুল আমি আপনাকে দিয়ে দিলাম। যাদেরটা দেখতে পাচ্ছি তাদেরকে দিয়ে ফেলছি আর কি, বসিয়ে রাখছি না। ম্যাম ক্যামেরাটা আমি ঘোরাতে পারতেছি না, টেলিগ্রামে পিক পাঠালে হবে? আচ্ছা পাঠান। ম্যাম 4671 দিয়েছেন, আমি ভিডিও রেখেছি। রাবিনা আক্তার নাকি? ম্যাম 5202 ম্যাম 5053 মিস রাবিনা আক্তার 558। রাবিনা আক্তারকে দিয়েছি, লুলু মার্জান দিনাকেও দিয়েছি। ম্যাম 5202 আমি 5818 শুনে লাভ নাই, আমি দেখতে পাচ্ছি তাদেরকে দিচ্ছি। মেহনা জাফসানা এবং এমডি আলামিন 5053 ওয়েট ম্যাম মেহনা জাফসানা দেখা যায় আমি ক্যামেরাটা করে দিতে দেখেছি। ম্যাম লাবণী সুলতানা রিয়া 5168 টেলিগ্রামে পাঠিয়েছি। ম্যাম আবরার জাভেদ শরফি। ম্যাম কেমন আছে আমার? সাদিকুল ইসলাম না 5056। আপনার আইডি জেনে আমার কোনো লাভ নাই, আমি যাদের দেখতে পাচ্ছি সেখানে যাদের নাম পাচ্ছি ওইটা আমি সার্চ করে বসিয়ে দিচ্ছি। এই মুহূর্তে কারোরই ক্যামেরা অন নাই। ম্যাম আমার টেলিগ্রামে দেখলে ম্যাম আমারটা হয়েছে। ম্যাম আমার তো ক্যামেরা অন। আমার তো হয়েছে, দিলে কাইন্ডলি ভালো হয়। আল আমিনের দেওয়া হয়ে গেছে, এমডি আল আমিন, মেহনা জাফসান, আপনারা দুজন পাইছেন অ্যাটেন্ডেন্স। আবরার জাভেদ ম্যাম। ম্যাম সুমাইয়া পেয়েছেন, সুমাইয়া মানহারা। ম্যাম সুমাইয়া মানহারা পেয়েছেন, যাদেরটা দেওয়া হয়েছে তাদের চিল্লাচিল্লি থামান প্লিজ। আবরা জাভেদ তো দেওয়া হয়েছে। ওকে ম্যাম। শারমিন সুলতানা কি বলবেন? না বাবা, আপনাকে দেখা যায় না। ম্যাম মাহফুজুর রহমান। হ্যাঁ হ্যাঁ শারমিন আপনাকে দেখতে পাইছি, ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। ক্যামেরা ঘোরায় কেমনে আছে ওইখানে? ওই উপরে ম্যাম মাজুরা দেখা যাচ্ছে কি? কিয়াদ হোসেন একটা দেখতে পাচ্ছি, কপালের উপরে খাতা ছবি নিয়ে দাঁড়া আছে। ওকে রিয়াদ হোসেন দেশকে যাদেরটা দিচ্ছি মিস নাসিফ আব্দুল্লাহ। ম্যাম গ্রুপে পাঠাইছি। টেলিগ্রামে পাঠাইছি। তমালিকা সরকার। তমালিকা সরকারকে দেখছি না। আচ্ছা পেয়েছি, তানভীর আহমেদ, তমালিকা সরকার। আপনারা মাহফুজুর রহমানকে এখনো পাইনি। মিস নাসিফ আব্দুল্লাহ। ম্যাম মাজুরা। ম্যাম নাসিফ আব্দুল্লাহ দুজনকে দিয়েছি। আপনারা চুপ হয়ে যান, ম্যাম সাফিউল ইসলাম। সাফিউল মিস নাসিফ ইসলাম। ম্যাম এট লাস্ট করতে পারছি, দেখেন। ম্যাম সাফিউল ইসলাম। আহা এতবার বলতেছেন কেন? দিছি তো। ম্যাম তানভীর আহমেদ দিছেন। সোহানুর রহমান দিয়েছি। লাবণী সুলতান আপনাকে দিয়েছি বাবা, থ্যাংক ইউ দেখানোর জন্য। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম মাহাজুরা দিয়েছেন। নাসিফ আব্দুল্লাহ আর সাফিউল ইসলাম আপনারা দুজনকে দেওয়া হয়ে গেছে। ইয়া ক্যামেরা অফ করে চলে যাইতে পারেন। ইশরাত জাহান ঈশা আপনারটা আমি দেখতে পাচ্ছি, আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। ম্যাম আমারটা এখনো দেখেন। কে আপনি? কে? মাহফুজুর রহমান। জি ম্যাম। আমি তো আপনার দেখতে পাচ্ছি না, আপনার তো ভয়েসও অন নাই, ক্যামেরাও অন নাই। এই যে ম্যাম আমি মিথিলা ফারজানাটা দেখতে পাচ্ছি, জাহিদুল ইসলাম রাকিবেরটাও দেখতে পাচ্ছি। এদের দুইজনকে দিয়ে দিচ্ছি। ম্যাম মাহাজুরা দেখা যাচ্ছে। ম্যাম একটু দাঁড়ান, আমি জাহিদুল ইসলামেরটা দিয়ে নেই, তারপর দেখতেছি বাবা একটু। ম্যাম ঈশা জাহান দিয়েছেন। ঈশাকে দিয়েছি, ঈশা বলে যে মেয়েটি আছে তাকে আমি দিয়েছি। ইশরাত জাহান ঈশাই তো মনে হয় সে। জি ম্যাম। হ্যাঁ ওকে, আমি আর কারোটা দেখতে পাচ্ছি না। জাহিদুল ইসলাম রাকিবকে দিয়েছি। ম্যাম মাহাজুরা দেখা যাচ্ছে। ম্যাম যাইতে পারেন। ম্যাম টেলিগ্রামে দিয়েছি। টেলিগ্রামে মাহাজুরা দেখা যাচ্ছে। কে আপনি? কে?
সামান্তা না কি জানি একটা দেখছি, শামসুল একটা দেখতে পাচ্ছি। ম্যাম টেলিগ্রামে দিছি। কে আপনি কে দিছেন টেলিগ্রামে? ম্যাম শিফাত আহমেদ। শামসুল কি জানি, শামসুল আরিফের আপনারটা দেওয়া হয়েছে, আপনি অফ করতে পারেন। ম্যাম কনা ফাহমিদা আহমেদ কনার মাইকের সমস্যা, তো আপনাকে টেলিগ্রামে ছবি দিয়েছে। আচ্ছা আমি টেলিগ্রামে এখন তানভীর আহমেদ এটা দেখতে পাচ্ছি।